দিচ্ছি। এখানে ধরো একটা বিক্রিয়া দেওয়া আছে mx5 এটা বিয়োজিত হয়ে mx3 উৎপন্ন করছে, সাথে x2 উৎপন্ন হচ্ছে, প্লাস হচ্ছে তাপ। আর এখানে এই বিক্রিয়াতে এই mx5 যেটা, mx5 এর বিয়োজন মাত্রা হচ্ছে 80%, এবং এই বিক্রিয়াটা যে পাত্রে করা হচ্ছে সেই পাত্রের আয়তন হচ্ছে 2 লিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক। তো এই উদ্দীপকের গ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ার কেসি নির্ণয় করো। উদ্দীপকের বিক্রিয়া কেসি নির্ণয় করো। তো এই বিক্রিয়াটার কেসি কি নির্ণয় করা সম্ভব, যা মানগুলো দেওয়া আছে উদ্দীপকে? এখানে কিন্তু কোনো কিছু এজিউম করে নেওয়া যাবে না, মানে এখানে বিক্রিয়াটা দেখে কোন বিক্রিয়ার কথা মনে পড়তেছে তোমাদের? ফসফরাস পেন্টাক্লোরাইড। রাইট, ফসফরাস পেন্টাক্লোরাইডের কথা মনে পড়লো, কিন্তু এই জায়গায় ফসফরাস পেন্টাক্লোরাইড লেখা যাবে না, এখানে কিন্তু mx5 দিয়ে তোমাদের বিক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমে আমরা এটার কেসি এর মান বের করব। তাহলে এটা বিয়োজিত হয়ে mx3 উৎপন্ন করতেছে এবং সাথে x2 উৎপন্ন করতেছে। তাহলে প্রথমে আসি আমরা প্রাথমিক অবস্থায় কি উৎপন্ন হয়। এখন প্রাথমিক অবস্থায় mx5 এর মোল সংখ্যা কত ধরবো আমরা? 1 ধরবো, কারণ এখানে কিছু দেওয়া নাই, তাহলে আমরা 1 ধরে নিব। তাহলে প্রাথমিক অবস্থায় mx5 এর মোল সংখ্যা হচ্ছে 1। আর প্রাথমিক অবস্থায় যেহেতু কোনো উৎপাদ তৈরি হয় না, তাহলে mx3 এর মোল সংখ্যা হচ্ছে 0, x2 এরও হচ্ছে 0। এবার আসবো আমরা সাম্য অবস্থায়। এখানে সাম্য অবস্থায় কি লিখবো বলতো? কতটুকু mx5 থাকে? 1 minus 80%। আচ্ছা, এখানে যেহেতু তোমার 80% দেওয়া আছে, 80% হচ্ছে বিয়োজন মাত্রা, তাই না? প্রশ্নের মধ্যে বলে গেছে যে mx5 এর বিয়োজন মাত্রা হচ্ছে 80% এবং বিক্রিয়ার পাত্রের আয়তন হচ্ছে 2 লিটার। তাহলে বিয়োজন মাত্রাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। এখানে আলফা ইকুয়ালস টু হচ্ছে 80%। ঠিক আছে, 80%। তাহলে 80% ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 0.8 লিখতে পারি, তাই না? 80% হচ্ছে 0.8। আচ্ছা, তাহলে এখানে হবে 1 মাইনাস 0.8। তোমরা কেউ যদি আগে আলফা লিখে নিতে চাও লিখতে পারো, পরবর্তীতে মান বসাতে পারো, আবার সরাসরি এখানে মাইনাস 0.8ও বসাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে মাইনাস মানে 0.8 যদি বিয়োজিত হয়, তাহলে mx3 এর মোল সংখ্যা কত হবে? 0.8। এটাও হবে 0.8 এবং ক্লোরিনও তার মানে x2 এর হবে 0.8। তাহলে সবগুলোর মোল সংখ্যা বের হয়ে গেল। এখন সবগুলো উপাদানের মোলার ঘনমাত্রা বের করতে হবে, কারণ এখানে কেসি এর মান বের করতে বলছে। তাহলে আমরা যদি প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রাটা বের করে ফেলি, mx5, প্রথমে mx5 এর মোলার ঘনমাত্রা বের করব। এটা হচ্ছে 1 মাইনাস 0.8 এবং এখানে মিশ্রণের মোট আয়তন কিন্তু 2 লিটার, তাহলে 2 বসাই দিলাম। তাহলে কত হয় অ্যান্সারটা? 0.1।
0.1. 0.1 মোলার। আর যেহেতু তোমার mx3 এবং x2 দুইটারই মোল সংখ্যা সমান, তাহলে দুইটারই ঘনমাত্রা কি হবে? সমান হবে, তাই না? তাহলে mx3 এবং এখানে x2 এই দুটারই ঘনমাত্রা সমান হবে। তাহলে এই দুটার ঘনমাত্রা হবে 0.8 ডিভাইড বাই 2, তাহলে এটা হচ্ছে 0.4 মোলার। তাহলে আমরা প্রত্যেকটা উপাদানের কিন্তু মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন আমাদেরকে কেসি এর মানটা বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কেসি এর সমীকরণটা লিখি। কেসি ইকুয়ালস টু হবে উপরে mx3 এর মোলার ঘনমাত্রা এখানে হচ্ছে x2 এর মোলার ঘনমাত্রা আর নিচে হবে mx5 এর মোলার ঘনমাত্রা। সবগুলোর মানই তো আমরা জানি, এটা হচ্ছে 0.4 ইন্টু ওইটাও হচ্ছে 0.4 আর mx5 এরটা হচ্ছে 0.1, তাহলে মানটা কত হয়? 1.6. 1.6 হয়। ওকে, 1.6 নাকি 0.16 কোনটা? 1.6. 1.6। ওকে, তাহলে এটাই হচ্ছে এখানে কেসি এর মান। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই উদ্দীপকেরই ঘ নাম্বার প্রশ্নটাতে আসি। আমি ঘ নাম্বার প্রশ্নটা বলতেছি এই জায়গায়। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকে আলোকে কোন শর্ত অধিক উৎপাদ পাওয়া যাবে? উদ্দীপকের আলোকে কোন শর্তে অধিক উৎপাদ পাওয়া যাবে, বা বলতে পারো উদ্দীপকের বিক্রিয়ায় কোন শর্তে অধিক উৎপাদ পাওয়া যাবে বিশ্লেষণ করো। বিক্রিয়াটা এটাই, তাহলে কোন শর্ত আরোপে অধিক উৎপাদ পাওয়া যাবে, তাহলে এখানে আমাদেরকে তিনটা শর্ত দিতে হবে। তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার তিনটারই শর্ত দিতে হবে। প্রথমে যদি আসি আমরা তাপমাত্রার প্রভাব, সেটা ব্যাখ্যা করব। প্রথমে হচ্ছে তাপমাত্রার শর্তটা দিব। তার আগে আমাদের একটা কথা বলে নিতে হবে, উপরের বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া। তাহলে প্রথমে বলতে হবে উদ্দীপকের, তাপ উৎপাদী। তাহলে প্রথমে বলতে হবে যে উদ্দীপকের বিক্রিয়াটি হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া এবং নিম্নে শর্তগুলো আলোচনা করা, অধিক উৎপাদ পাওয়ার শর্তগুলো আলোচনা করা হলো। তাহলে প্রথমে তাপমাত্রা প্রভাবে আসবো। তাহলে বলতে হবে যেহেতু উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই আমরা যদি এই ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করি তাহলে কি হবে? সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। রাইট, ডান দিকে সরে যাবে। তাহলে সাম্যাবস্থা যদি ডান দিকে সরে যায় তার মানে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, রাইট, বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে এই কথাটা বলে নিতে হবে, তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা কমাই তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে। এবং সেটা শুধুমাত্র আমরা এভাবেই জানি না, আমরা কিন্তু ভ্যান টপের সমীকরণটা দিয়ে এটা ব্যাখ্যা করব। বলবো যে এছাড়া ভ্যান টপের সমীকরণ অনুযায়ী আমরা এই জিনিসটা ব্যাখ্যা করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা লগ কে বনাম লগ কেপি বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করি, কথাটাকে বলতে হবে যখন আমরা লগ কেপি বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করি অর্থাৎ তাপমাত্রা হ্রাস করি তখন কেপি এর মান কি হয়? বৃদ্ধি পায়। এরকম একটা ঊর্ধ্বগামী সরলরেখা পাওয়া যায়। তার মানে হচ্ছে এখানে তাপমাত্রা কমানোর সাথে সাথে সাম্য ধ্রুবক কেপি এর মান বাড়তেছে, তার মানে উৎপাদের পরিমাণ বাড়তেছে। কারণ কেপি এর বা কেসি এর যে সমীকরণ, সেই সমীকরণের উপরে কিন্তু থাকে উৎপাদ আর নিচে থাকে বিক্রিয়ক। তো যেহেতু তোমার এখানে কেপি এর মান বাড়তেছে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে উৎপাদের ঘনমাত্রাও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি যখন তাপমাত্রা প্রভাবটা ব্যাখ্যা করবা তখন সাথে কিন্তু এই ভ্যান টপের সমীকরণটাও উল্লেখ করবা।
আচ্ছা, তারপর যদি আসি আমরা চাপের প্রভাবে, এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাবটা কি হবে, এটা কাকে জিজ্ঞেস করবো? মাহমুদ আক্তার, বলো দেখি। মাহমুদা, এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাবটা কি হবে? চাপ কি বাড়াবো আমরা না কমাবো উৎপাদের পরিমাণটা ঠিক রাখার জন্য, মানে বাড়ানোর জন্য? তো বিক্রিয়াটা কি আবার দেখানো যাবে? হ্যাঁ, বিক্রিয়াটা অবশ্যই, যেখানে বিক্রিয়া দেওয়া আছে হ্যাঁ আমি বলি। এখানে বিক্রিয়কের পরিমাণ হচ্ছে 1 মোল আর উৎপাদের পরিমাণ হচ্ছে 2 মোল। কুমোর। হ্যাঁ, তাহলে যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদে যখন আমরা যাব তখন চাপের পরিমাণ কি হয়? বেড়ে যায়, তাই না? বিক্রিয়ক বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে চাপের পরিমাণ বেড়ে যায়। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি চাপটা কমাই দেই তাহলে কিন্তু উৎপাদের পরিমাণ বাড়বে, মানে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। তাহলে এখানে চাপ কম দরকার এই বিক্রিয়ার ক্ষেত্রে। আমরা যদি আরো অধিক চাপ প্রয়োগ করি তাহলে কিন্তু সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে, তার মানে কিন্তু বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, উৎপাদের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, তাহলে বলতে হবে এই বিক্রিয়ায় যেহেতু তোমার বিক্রিয়ক থেকে উৎপাদের মোল সংখ্যা বেশি, তাই আমরা যদি চাপ হ্রাস করি তাহলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে এবং উৎপাদের পরিমাণটা বাড়বে। আর ঘনমাত্রার প্রভাবটা হচ্ছে যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে, কারণ ভরকের সূত্র এটা ছিল, যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। তার মানে বিক্রিয়কের পরিমাণ বাড়ালে সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যাবে। এটি বললে হবে এক্ষেত্রে যদি আমরা mx5 এর ঘনমাত্রা বাড়াই তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে। তাহলে এইটা হচ্ছে তিনটা শর্ত। তাপমাত্রা শর্তটা হচ্ছে তাপমাত্রা হ্রাস করতে হবে, চাপের শর্ত হচ্ছে চাপ কমাতে হবে, আর ঘনমাত্রার প্রভাবটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, অথবা এটাও বলতে পারো উৎপাদ যদি সরিয়ে নেওয়া হয় এই জায়গা থেকে, বিক্রিয়া স্থান থেকে উৎপাদকে সরিয়ে নেওয়া হয় তাহলে আরো বেশি পরিমাণ উৎপাদ তৈরি হবে। ঠিক আছে, ওইটা বললেই চলবে, প্রথম যে তিনটা কথা বলছে ওইটা বললেই চলবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রথম প্রশ্নটার অ্যান্সার। তো যতগুলো তোমরা এরকম প্রশ্ন পাবা, বিশেষ করে তোমরা যদি খেয়াল করে দেখো প্রত্যেক বছরই কিন্তু কোনো না কোনো একটা কেপিকেসির মান বের করতে দেয় অথবা সমীকরণ বের করতে দেয় ঘ নাম্বারের প্রশ্নে, এটা থাকে। আর ঘ নাম্বারে দেখবা ম্যাক্সিমাম টাইমে এই ধরনের প্রশ্নই থাকে যে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য কি কি শর্ত আরোপ করতে হবে তা বিশ্লেষণ করো, অথবা উদ্দীপকের বিক্রিয়ার উপরে তাপমাত্রা ও চাপের প্রভাব বিশ্লেষণ করো। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু ঘতে বেশি আসে। কথা বুঝতে পারছো? এবং বিক্রিয়াগুলো কিন্তু দেখো ঘুরে ফিরে আসে, কোনো সময় ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া আসে, কখনো কখনো হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়াটা আসে, কখনো কখনো তোমার অ্যামোনিয়ার বিক্রিয়াটা আসে, কখনো ডাইনাইট্রোজেন পেন্টক্সাইডের বিক্রিয়াগুলো আসে। তবে এই টাইপের একটা প্রশ্ন কিন্তু প্রায় সময় থাকে বোর্ড পরীক্ষাগুলোতে। তাহলে আমরা আরেকটা উদ্দীপকে যাই এবার। এখানে একটা অ্যাসিড আছে HA, এখানে সেই HA অ্যাসিডটা 200 ml আছে এবং এর ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। তার কথা আটকা আছে। আচ্ছা, এক মিনিট। জি স্যার, কথা আটকে। আচ্ছা, আমি নেটওয়ার্ক চেঞ্জ করতেছি, এক মিনিট। আচ্ছা, এবার কি কথা পরিষ্কার বোঝা যাচ্ছে? জি স্যার। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কে এর মান দেওয়া আছে, কে এর মান হচ্ছে 1.8 into 10 inverse 5। এটা দেওয়া আছে, এটা হচ্ছে এক্স পাত্র। এই পাশে আরেকটা পাত্র দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াই পাত্র, এবং এখানে পি
COH3 একটা ক্ষার দেওয়া আছে, এটা হচ্ছে 50 ml এবং এর ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। আচ্ছা, এবং এটা হচ্ছে তীব্র ক্ষার, এটাও প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে। হ্যাঁ, তীব্র ক্ষার। এবং আরো একটা পাত্র দেওয়া আছে এখানে, যেখানে HC আরেকটা যৌগ দেওয়া আছে এবং এটা হচ্ছে 100 ml এবং এখানে ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার এবং এটারও কে এর মান দেওয়া আছে, কে ইকুয়ালস টু হচ্ছে 1.7 ইন্টু 10⁻⁷। এটা দেওয়া আছে, এটা হচ্ছে জেড পাত্র। এবং উদ্দীপকের মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ডি ইকুয়ালস টু হচ্ছে x প্লাস ওয়াই এবং এখানে ই দেওয়া আছে, ই ইকুয়ালস টু হচ্ছে y প্লাস জেড। ঠিক আছে, এই হচ্ছে উদ্দীপক। তোমরা সবাই উদ্দীপকটা তুলে ফেলো। আচ্ছা, এখানে গ নাম্বার প্রশ্নটা লেখো। গ নাম্বার প্রশ্নটা হলো উদ্দীপকের এক্স দ্রবণটির পিএইচ নির্ণয় করো। দেখছো সবাই প্রশ্নটা? এক্স দ্রবণটির পিএইচ নির্ণয় করো। ঘ নাম্বার প্রশ্নটা আমি বলছি, ঘ নাম্বার প্রশ্নটা লিখে ফেলো। এটা হলো ডি ও ই মিশ্রণ দুটির মধ্যে কোনটি বাফার দ্রবণ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখা হয়েছে সবার প্রশ্নটা? না স্যার। আচ্ছা, লেখো প্রশ্নটা লেখো। ডি ও ই মিশ্রণ দুটির মধ্যে কোনটি বাফার দ্রবণ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন কি সবার লেখা হয়েছে প্রশ্নটা? জি স্যার, আমার হয়ে গেছে। বাকি যারা? আচ্ছা, এখন আমরা প্রথমে গ নাম্বার প্রশ্নটাতে আসি। আমরা এটা সহজ সূত্র জানি, যেহেতু গ নাম্বারটা প্রশ্ন, আমরা একটু স্টেপ বাই স্টেপই অঙ্কটা করব। প্রথমে আসি আমরা HA অ্যাসিডটাতে। এই HA অ্যাসিডটা একটা মৃদু অ্যাসিড, এটা তার বিয়োজন ধ্রুবকের মান থেকে বোঝা যায়। এবং সেই মৃদু অ্যাসিড কিন্তু জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। আংশিক বিয়োজিত হয়ে সেখানে H+ আয়ন এবং A- আয়ন উৎপন্ন করে। তো এখানে তোমার এই অ্যাসিডটার প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে সি, এবং প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ তৈরি হয় না, তাই এটা হচ্ছে 0। আর সাম্য অবস্থা হচ্ছে C- C-আলফা, আর এখানে উৎপন্ন H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে C-আলফা। ঠিক আছে, তো এটি হচ্ছে H+ আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা যদি পিএইচ এর সমীকরণে যাই, পিএইচ ইকুয়ালস টু হবে -log H+ আয়নের ঘনমাত্রা।
আর H প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে মাইনাস লগ আলফা সি। লেখা যায় মাইনাস লগ রুট ওভার কে এ বাই সি ইন্টু সি। তোমরা এখানে মান বসাই দিতে পারো, অথবা সমীকরণটাকে আরেকটু সিম্পলিফাই করে নিলে সেটা দাঁড়াবে, সরাসরি লিখে দিই মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু সি, কে এ ইন্টু সি। তাহলে মাইনাস লগ, এই প্রশ্নে কে এর মান দেওয়াই ছিল, বিয়োজন ধ্রুবকে মান দেওয়া ছিল 1.8 ইন্টু 10 ইনভার্স 5। এক্স দ্রবণের ক্ষেত্রে, যেখানে এক্স দ্রবণের ক্ষেত্রে 1.8 ইন্টু 10 ইনভার্স 5 দেওয়া ছিল, আর ঘনমাত্রা দেওয়া ছিল 0.1 মোলার, সেটা আমরা এখানে বসাবো ইন্টু 0.1। তাহলে এখন তোমরা ক্যালকুলেশন করে বলো পিএইচ এর মানটা কত হয়। 2.87 2.87 এটাই হলো গ নাম্বারের প্রশ্নের আনসার। আর ঘ নাম্বারের প্রশ্নে বলছে ডি ও ই মিশ্রণ দুটির মধ্যে কোনটি বাফার দ্রবণ দেখো। এখন ডিটা কিসের কিসের মিশ্রণ? ডিটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মিশ্রণ, আর ইটা হলো ওয়াই এবং জেড এর মিশ্রণ। তো দুইটা ক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে গাণিতিক ভাবে যে আসলে কোনটা বাফার দ্রবণ তৈরি করবে আর কি, হ্যাঁ, সেটা দেখাতে হবে। এখন একটা বাফার দ্রবণ তৈরি করার শর্ত কি বলতো, মনে আছে? এখানে একটা মৃদু অ্যাসিড লাগবে, তাই না? আর সেই মৃদু অ্যাসিডে ক্ষার বা লবণ লাগবে, হ্যাঁ ঠিক আছে। আর যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে চাই তাহলে একটা মৃদু ক্ষার লাগবে, অথবা সেই মৃদু ক্ষার এবং সেই মৃদু ক্ষারের অনুবন্ধী অ্যাসিড, তাই তো, বা বলতে পারো তার লবণ লাগবে। তো এখানে ক্ষারটা কিন্তু তীব্র ক্ষার, অতএব এখানে কোনো ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হবে না, হলে অম্লীয় বাফার দ্রবণ হবে। তো সেটি আমরা এখন যাচাই করব। প্রথমে আসি আমরা এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে, হ্যাঁ। এক্স এর অ্যাসিডটা কি HA, আর ক্ষারটা হচ্ছে BOH3। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা বিক্রিয়াটা লিখব। এখানে HA এর সাথে BOH3 এর বিক্রিয়াটা লিখব। এখন এই ক্ষারে হাইড্রোক্সাইড আয়ন হচ্ছে 3টা, আর অ্যাসিডে প্রতিস্থাপনীয় প্রোটন হচ্ছে 1টা। তাহলে এই ক্ষারকে প্রশমিত করতে গেলে অ্যাসিডের কিন্তু 3 গুণ লাগবে, তাই না? তাহলে অ্যাসিডের মোল সংখ্যা আমরা 3 নেই। 3 নিলে এখান থেকে প্রথমে তৈরি হবে, আমরা পানির অংশটাকে লিখে ফেলি, এখান থেকে 3 মোল পানি উৎপন্ন হবে, তাই তো। সেই পানিটা আমরা লিখে দিলাম, আর সাথে একটা লবণ তৈরি হবে, সেটা হবে BA। শুধু এই BA হবে না, BA3 হবে। BA3 হবে কারণ এখানে B এর জারণ সংখ্যা হচ্ছে +3 কিন্তু, হ্যাঁ, আর A এর হচ্ছে -1, এই জন্য এটা হবে BA3, এটা তৈরি হবে। তাহলে এই ক্ষারের 1 মোলকে বা 1 ml কে প্রশমিত করতে অ্যাসিডের কয় ml লাগবে এখানে বল দেখি। এই অ্যাসিডের 1 ml কে প্রশমিত করতে, এই ক্ষারের 1 ml কে প্রশমিত করতে আমাদের অ্যাসিডের কয় ml লাগবে? 3 ml লাগবে না? ক্ষারের 1 ml কে প্রশমিত করতে অ্যাসিডের 3 ml লাগবে, কারণ তোমার 1 মোল ক্ষারকে প্রশমিত করতে 3 মোল অ্যাসিড দরকার হয় সম্পূর্ণ প্রশমিত করতে। তাহলে অ্যাসিডের তুমি যত ml নিবা তার 3 গুণ বেশি, আবার উল্টা বলে ফেলাম, ক্ষারের যত ml নিবা তার 3 গুণ বেশি অ্যাসিড নিবা। এখন আসি আমরা আবার প্রশ্নটাতে। এখন এখানে খেয়াল করে দেখো, ক্ষারের কত ml দেওয়া আছে? 50 ml, এবং তার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার।
আর যে অ্যাসিডটা দেওয়া আছে অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু 0.1 মোলার এবং আয়তন হচ্ছে 200 ml। তাহলে এই প্রশ্ন থেকে কি বোঝা যাচ্ছে যে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা? জি স্যার খার। আর বোঝা যাচ্ছে না, কারণ ক্ষারের 3 গুণ হচ্ছে 150 ml, তারপরও কিন্তু অতিরিক্ত অ্যাসিড রয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা লিমিটিং বিক্রিয়কটা দিয়ে এখানে করব। তাহলে এটার 50 ml মানে ক্ষারের 50 ml কে প্রশমিত করতে অ্যাসিডের 150 ml প্রয়োজন হয়, 150 ml, এবং সাথে এখানে 50 ml লবণ উৎপন্ন হয়। ওকে, তাহলে এই হলো বিক্রিয়াটা। তাহলে এখানে কিন্তু অতিরিক্ত অ্যাসিড রয়ে যাচ্ছে, তাহলে অতিরিক্ত অ্যাসিডের পরিমাণ কতটুকু? অতিরিক্ত অ্যাসিডের 50 পরিমাণটা আমরা বের 50 করব। ml। হ্যাঁ 50 ml আমরা একটু বের করে নিই। তাহলে অতিরিক্ত অ্যাসিড HA এটা হচ্ছে 200 মাইনাস 150 ইকুয়ালস টু হচ্ছে 50 ml। সবার আশা করি এতটুকু লেখা হয়ে গেছে। তাহলে তোমরা এখানে নিচে একটা কথা লিখে নাও। কথাটা হচ্ছে যেহেতু এখানে এক মৃদু অ্যাসিডটি অবশিষ্ট রয়ে যাচ্ছে, যেহেতু এখানে মৃদু অ্যাসিডটি অবশিষ্ট রয়ে যাচ্ছে এবং যেহেতু এখানে মৃদু অ্যাসিডটি অবশিষ্ট রয়ে যাচ্ছে এবং এর একটি লবণের দ্রবণ থাকছে, তাই এটি অম্লীয় বাফার, সুতরাং ডি মিশ্রণটি বাফার দ্রবণ তৈরি করছে। সবার লেখা হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে ই মিশ্রণ। আমরা এখন ই মিশ্রণটা দেখব। আচ্ছা, এখন ই মিশ্রণটা কিসের কিসের ছিল? ওয়াই এবং জেড এর ছিল ই মিশ্রণটা। এবং এখানে খেয়াল করে দেখো ক্ষার এবং অ্যাসিড দুটারই কিন্তু ঘনমাত্রা সমান, 0.1 মোলার, তাই না? এটা আমরা এখানে আগে থেকে দেখে রাখলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা লিখবো। আমাদের অ্যাসিডটা হচ্ছে HC আর ক্ষারটা হচ্ছে BOH3। তাহলে এখানেও অ্যাসিডের 3 মোল দরকার হবে, কারণ অ্যাসিডটাতে মাত্র একটা প্রোটন আছে, তাই 3 মোল হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 3 মোল দরকার। তাহলে এখান থেকে তৈরি হবে BC3 আর সাথে তৈরি হবে 3 মোল পানি। এই হচ্ছে বিক্রিয়াটা। তো এই জায়গায় খেয়াল করে দেখো, এই অ্যাসিডের 1 মোলকে মানে 1 ml কে এই ক্ষারের এই যে ক্ষারটা আছে BOH3, এই ক্ষারের 1 ml কে প্রশমিত করতে এই HC অ্যাসিডের কত ml প্রয়োজন হবে? যেহেতু দুটাই ঘনমাত্রা সমান, 1 ml কে আমি 1 ml এর কথা বলছি, 1 ml কে প্রশমিত করতে এই অ্যাসিডের 3 ml প্রয়োজন হয়, তাই না? 3 গুণ বেশি, রাইট, 3 গুণ বেশি, 3 ml প্রয়োজন হয়। তাহলে 50 ml কে প্রশমিত করতে কতটুকু দরকার হওয়ার কথা? 150 ml, 150 ml। এখন এখানে খেয়াল করে দেখো আমাদের HC অ্যাসিড যেটা, সেটা কি 150 ml আছে দ্রবণের মধ্যে? না স্যার, মাত্র 100 ml আছে, তাই না? তাহলে এখানে লিমিটিং বিক্রিয়কটা কিন্তু অ্যাসিড, এখানে লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে অ্যাসিড। তাহলে হ্যাঁ রাইট, তাহলে এই অ্যাসিডের 100 ml কে প্রশমিত করতে ক্ষার কতটুকু দরকার হয় এটা হিসাব করে বলো তো।
তোমরা এভাবে ঐকিক নিয়মে করতে পারো যে অ্যাসিডের 1 ml 3 ml 33.33 রাইট, হ্যাঁ, এই 3 ml অ্যাসিড প্রয়োজন হয় তোমার 1 ml এই ক্ষারকে প্রশমিত করতে, তাই না? 33.33 আসে। তাহলে আমরা এখানে দিয়ে দিই 33.33 পরিমাণ ক্ষার প্রয়োজন হয়। সুতরাং অতিরিক্ত ক্ষার তোমরা বের করে ফেলো। সুতরাং অতিরিক্ত ক্ষার BOH3 এটা হচ্ছে 16.67 ml। যেহেতু মিশ্রণে একটি তীব্র ক্ষার থাকতেছে, হ্যাঁ, এতটুকু কি সবার লেখা হয়েছে? জি স্যার এতটুকু যদি সবার লেখা হয়ে থাকে তারপর লেখো, যেহেতু মিশ্রণে একটি তীব্র ক্ষার অবশিষ্ট থাকছে, যেহেতু মিশ্রণে একটি তীব্র ক্ষার অবশিষ্ট থাকছে, তাই এটি বাফার দ্রবণ হবে না। তাই এটি বাফার দ্রবণ হবে না। সুতরাং এই মিশ্রণটি বাফার দ্রবণ নয়। সুতরাং এই মিশ্রণটি বাফার দ্রবণ নয়। লেখা হয়ে গেছে তোমাদের? জি স্যার। জি স্যার আমি আরেকটা উদ্দীপক দিচ্ছি, এখানে তেমন কিছু নাই, আমি সহজে তোমাদের জিনিসটা একটু আলোচনা করে দিই। আরেকটা উদ্দীপক দিয়ে আরেকটা প্রশ্ন, সেখানে হচ্ছে 2m দেওয়া আছে, 2m বিক্রিয়া দেওয়া আছে দুইটা, 2m এটা বিক্রিয়া করতেছে n এর সাথে, বিক্রিয়া করে এখানে 2l উৎপন্ন করতেছে, এবং এখানে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ। আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, সেখানে ও এটা বিক্রিয়া করতেছে পি এর সাথে, বিক্রিয়া করে 2q উৎপন্ন করতেছে, 2q, এবং এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে উদ্দীপক। আমাদের সবার লেখা হয়েছে উদ্দীপকটা? জি আচ্ছা, স্যার আমি গ নাম্বার প্রশ্নটা বলতেছি। লেখো উদ্দীপকের এল কে পানিতে দ্রবীভূত করলে উদ্দীপকের এল কে পানিতে দ্রবীভূত করলে 0.001 মোলার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। দ্রবণের পিওএইচ নির্ণয় করো। দ্রবণের পিওএইচ নির্ণয় করো। প্রশ্নটা কি তোমাদের লেখা হয়েছে? জি স্যার। জি ওকে, এবার ঘ নাম্বার প্রশ্ন লেখো উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। প্রথম ও দ্বিতীয় বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। এটা হলো প্রশ্নটা।
তাহলে এখানে প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নের অ্যান্সারে যাই। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড যখন বিয়োজিত হয় তখন 2 মোল H+ আয়ন এবং 1 মোল হচ্ছে সালফেট আয়ন উৎপন্ন করে, তাই না? এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এবং সালফিউরিক অ্যাসিড কি একটা তীব্র অ্যাসিড না মৃদু অ্যাসিড? তীব্র অ্যাসিড। এবং তোমরা জানো তীব্র অ্যাসিড গুলোর ক্ষেত্রে H+ আয়নের ঘনমাত্রা বের করার নিয়ম হচ্ছে তার যে প্রাথমিক ঘনমাত্রা দেওয়া আছে সেই ঘনমাত্রার সাথে উৎপন্ন H+ আয়নের মোল সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু H+ আয়নের ঘনমাত্রা পাওয়া যায়। আর মৃদু অ্যাসিডের ক্ষেত্রে আলফা সি করতে হয় কি। তো যেহেতু এটা ঘনমাত্রা দেওয়া আছে 0.001 মোলার, তাহলে H+ আয়নের ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.001 মোলার, 0.001 মোলার। তাহলে এখান থেকে আমরা পিএইচ এর মানটা বের করতে পারবো না? তাহলে পিওএইচ ইকুয়ালস টু হবে 14 মাইনাস পিএইচ, আর পিএইচ এর সমীকরণটা আমরা এখানে একবারে বসাই দেই, তাহলে মাইনাস, এটা হবে মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা। আর H+ এর ঘনমাত্রা কিন্তু এই প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, তাহলে এটা হবে 14 মাইনাস লগ, এটা হচ্ছে 0.002। একজন হিসাব করে বলো মানটা কত হয়, একবারে পিএইচ এর মানটা আমরা এখান থেকে বের করে ফেলবো। তাহলে 14 মাইনাস 11.30। আচ্ছা 11.30, তাহলে এটাই হচ্ছে পিএইচ এর মান। আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে ব্যাখ্যা করব। ঘ নাম্বারের যে প্রথম প্রশ্নটা এখানে খেয়াল করে দেখো, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার যে প্রভাবটা হবে, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা ডান দিকে যাবে আর তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা বাম দিকে যাবে। শুধু এটা বললেই হবে না, সাম্য ধ্রুবকে যে পরিবর্তন হয় সেটা ভ্যান টপের সমীকরণের মাধ্যমে দেখাতে হবে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস পেলে যে লগ কেপি এর মান বেড়ে যায়, আমরা যে গ্রাফটা আগে দেখছিলাম সেই গ্রাফটা এখানে তোমাকে দেখাইতে হবে, ঠিক আছে? ভ্যান টপের সমীকরণ অনুযায়ী এটা দেখাইতে হবে এই জায়গায়। আর সাথে চাপের প্রভাব হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 3 আর উৎপাদন হচ্ছে 2। তার মানে বিক্রিয়ক থেকে যখন উৎপাদের দিকে যায় মোল সংখ্যা কমে যায়, মানে চাপ কমে যায়। তো সেই ক্ষেত্রে তুমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করো তাহলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, আর চাপ হ্রাস করলে সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। ঠিক আছে প্রথম অংশটা। আর দ্বিতীয়টা যেহেতু তাপ হারি বিক্রিয়া, ডেল্টা এইচ মান পজিটিভ, তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হয় এবং তাপমাত্রা কমালে কি হয় সেটা ব্যাখ্যা করতে হবে। সাথে তাপ হারি আচ্ছা, এই জায়গায় যেটা বলছিলাম আর কি, এখানে দেখো যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, 2 নাম্বার বিক্রিয়াটা তাপহারী, তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা আরো বাড়াই তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে? সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, তাই না? আর যদি আমি তাপমাত্রা কমিয়ে ফেলি তাহলে সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। শুধু এতটুকু ব্যাখ্যা করলে হবে না, আমাদেরকে ভ্যান টপের সমীকরণ দিয়ে বলতে হবে যে ভ্যান টপের সমীকরণ অনুযায়ী যদি আমরা লগ কেপি বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করি তাহলে একটা নিম্নগামী সরলরেখা পাওয়া যায়। তার মানে তাপমাত্রা কমালে সাম্য ধ্রুবকের মান কমে যায়, আর সাম্য ধ্রুবকের মান কমে যাওয়া মানে কিন্তু সাম্যাবস্থা বাম দিকে সরে যাওয়া, ঠিক আছে? এটা উল্লেখ করতে হবে। আর যদি তারপর চাপীয় প্রভাবে যায়, চাপের প্রভাবটা 2 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 2, 1 + 1 2, উৎপাদের মোল সংখ্যা 2। যেহেতু উভয় পাশে মোল সংখ্যা সমান তাই এই বিক্রিয়ার উপরে চাপের কোনো প্রভাব নাই।
ঠিক আছে? তাহলে এইভাবে এই প্রশ্নগুলো দেখা করতে হবে। তাহলে তোমরা যদি বিভিন্ন বিগত বছর প্রশ্নগুলো ঘাটাঘাটি করো তাহলে দেখবা যে এই টাইপের কোশ্চেনগুলোই বারবার আসতেছে। ঠিক আছে? আর একটা অংশ থেকে প্রশ্ন আসতো, সেটা হচ্ছে তোমার হেসের সূত্র থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতো, তো ওই অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের সিলেবাস থেকে। ঠিক আছে, তাহলে এই প্রথম তোমাদের শুধুমাত্র ইয়া পর্যন্ত মনে পড়াইছিলাম, তাই না? যে খাদ্য নিরাপত্তা অতটুকুই বলছিলাম। প্রিজারভেটিভ। তো আজকে প্রিজারভেটিভ পড়াবেন বলছেন ডিটেইলসে। নেক্সট ডেতে প্রিজার্ভেটিভ ডিটেইলসে পড়ে আমরা একবারে ইয়াটাও দেখে ফেলবো, যে মল্ট ভিনেগার প্রস্তুতি, যেটা তোমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, দুইটা ক্লাস বা 1.5 ক্লাসের মধ্যে ইনশাল্লাহ ওই অংশটা শেষ হয়ে যাবে, আমাদের সিলেবাসের অংশটা। আর সাথে সময় থাকলে আমরা একটু সাসপেনশন কি, কলওয়েট কি, আর কোয়াগুলেশন কি, জাস্ট এটা একটু ধারণা নিয়ে নিব। ঠিক আছে? ওকে ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সটে আমরা ওই পঞ্চম অধ্যায় পড়বো। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে সবাই